আচ্ছা, তো ৬টার পরে আমরা সর্বোচ্চ ৫ মিনিট ওয়েট করবো, হ্যাঁ? ৪-৫ মিনিট ওয়েট করবো যাতে অনেকে দেখা যায় বাইরে থাকে তো একটু জয়েন করতে টাইম লাগে। ওকে, তো রেগুলার এরকম ৪-৫ মিনিট ওয়েট করা হবে, এরপরে ক্লাস শুরু হবে। ঠিক আছে, সরাসরি আমরা ক্লাসে চলে যাই। এখন কোনো কোয়েশ্চেন-টোয়েশ্চেন কিচ্ছু করা যাবে না। ক্লাস শেষের দিকে যত যা বলার তখন বলবেন, হ্যাঁ? তখন হচ্ছে মাইক অন করে দেওয়া হবে। আর ক্লাস চলাকালীন যদি কারো কোয়েশ্চেন থাকে সেটা মেসেজে লিখবেন, অথবা যখন আপনাদের মাইক অন করে দেওয়া হবে তখন বলবেন। আপনার কোয়েশ্চেনটা আপনি নোট করে রাখবেন। ওকে, ফাইন। সো এই মডিউলটার লিঙ্ক দেওয়া হবে, ক্লাস শেষেই পাবেন। অর্থাৎ যেখানে আপনাদের ভিডিও দেওয়া হবে, হ্যাঁ, ওই জায়গায় কিন্তু এই মডিউলটা আপলোড করা আছে অলরেডি। লিঙ্কটা হয়তো আজকে পেয়ে যাবেন আপনাদের মেইন গ্রুপে। ওকে, তো ঠিক আছে, আজকের ক্লাস থেকেই অ্যাসাইনমেন্ট শুরু হবে। যে অ্যাসাইনমেন্টগুলো এখানে দেওয়া আছে এগুলো আমি করে দেখাবো, তারপরে আপনাদেরকে করতে দেব। তো এই হচ্ছে প্রিমিয়ার প্রোর ফার্স্ট ইন্টারফেস। প্রিমিয়ার প্রো ওপেন করার পর এরকম ইন্টারফেসটাই আসবে সবার। তো প্রথমে জানবো যে কোনটাকে কি বলে, কোন ইন্টারফেসের মানে ইন্টারফেসের মধ্যে কোন পার্টটা কি নিয়ে কাজ করে। এরপরে আমরা ভিডিও ইম্পোর্ট করে তারপরে বেসিক কাজগুলো শুরু করব। আপনাদের সফটওয়্যার লিঙ্ক দেওয়া ছিল, আশা করি সবাই ডাউনলোড করে ইনস্টল করছেন। আগে যাদের ইনস্টল করা ছিল তাদের তো দরকার নেই, যাদের ছিল না তারা তো লিঙ্ক পাইছেন অলরেডি, তাই না? ওকে, ফাইন। আচ্ছা, তো প্রথমে একদম উপর থেকে শুরু করি। এখানে একটা প্যালেট দেওয়া আছে, ইফেক্ট কন্ট্রোল, হ্যাঁ, এরকম আরো অনেকগুলো প্যালেট আছে পাশাপাশি, এগুলো আপাতত আমাদের লাগবে না। ইফেক্ট কন্ট্রোল এবং সোর্স প্যানেলটা নিয়ে একটু কথা বলবো। অডিও মিক্সার আমাদের আজকে লাগবে না। আচ্ছা, তো প্রথমে সোর্স মনিটরটা নিয়ে আসি। এটা হচ্ছে আমাদের এক ধরনের মনিটর। এখন মনিটরের কাজ কি? মনিটরের কাজ হলো প্রিভিউ করা, তাই না? ডিসপ্লে করা কোনো কিছু। তাহলে এটা কি ডিসপ্লে করবে সেটা আমরা একটু পরে দেখাচ্ছি। তো সোর্স মনিটরের কাজ কি? যে কোনো কিছু ডিসপ্লে করবে। এখন এটাতে আমরা আবার একটু পরে ব্যাক করছি। কারণ এখনই বলতে গেলে বুঝতে পারবেন না বিষয়টা। এটা নিচে একটা প্যালেট আছে, এটাকে প্যালেট বা প্যানেল যে কোনো কিছু বলতে পারেন। প্রজেক্ট প্যানেল, খুব ইম্পর্টেন্ট জিনিস। এই প্রজেক্ট প্যানেলটাই মূলত আমাদের ইম্পোর্ট প্যানেল করতে পারেন। অর্থাৎ প্রিমিয়ার প্রোতে আমরা যখনই কোনো সোর্স ফাইল ইম্পোর্ট করব, সেটা হতে পারে একটা ভিডিও ফাইল, হতে পারে অডিও ফাইল, অথবা যে কোনো ধরনের জেপিজি, পিএনজি, বিভিন্ন ফরম্যাটের ফাইল হতে পারে। তো এগুলো এই প্রজেক্ট প্যানেল ছাড়া অন্য কোথাও থেকে ইম্পোর্টই করা যাবে না। তাহলে প্রজেক্ট প্যানেল হচ্ছে ইম্পোর্ট করার একমাত্র প্যানেল। অন্য কোনো জায়গা থেকে ইম্পোর্ট করা যায় না। প্রজেক্ট প্যানেলের পাশে আরেকটা প্যানেল আছে, ইফেক্ট প্যানেল। ইফেক্ট প্যানেল থেকে আমাদের ভিডিওতে যে ধরনের ইফেক্ট গুলো ইউজ করে থাকি সেটা এখানে পাবো। সব ধরনের ইফেক্ট এখানে আছে, আর যেগুলো প্রিসেট করা আর কি। তাহলে ইফেক্ট প্যানেল থেকে ভিডিওতে ইফেক্ট অ্যাপ্লাই করতে হয়, এবং ওই অ্যাপ্লাই করা ইফেক্টটাকে যদি আমরা কাস্টমাইজ করতে চাই বা কোনো ধরনের চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে উপর একটা প্যানেল আছে, ইফেক্ট কন্ট্রোল। এই ইফেক্ট কন্ট্রোল থেকে আমরা ইফেক্ট থেকে অ্যাপ্লাই করা ইফেক্টটাকে কি করি? কাস্টমাইজ করি, বা কোনো ধরনের চেঞ্জ লাগলে, কোনো ধরনের মডিফিকেশন লাগলে সেটা করে থাকি। ওকে, ফাইন। তো এই দুইটা প্যানেলের কাজ তো দেখলেন। এবার আসি আমরা টাইমলাইন। এগুলো জাস্ট একটু মনে রাখলেই হবে, এরকম কঠিন কিছু না। যখন একটু পরে কাজ করব তখন আরো বেশি ক্লিয়ার হবেন। জাস্ট একটা ধারণা দিচ্ছি যাতে করে একটু মাথায় থাকে যে কোনটা কি নিয়ে কাজ করে। টাইমলাইন। আর টাইমলাইনের পাশে ছোট্ট একটা প্যালেট আছে, এইটা হলো আমাদের টুল বার। ঠিক আছে,
তো বেশ কিছু টুল আছে, আমরা ধীরে ধীরে এগুলো শিখবো। এই টাইমলাইনটাই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যবহার করা হবে, খুবই ইউজফুল একটা প্যানেল। তো টাইমলাইনে বসে মূলত আমাদের এডিটিং এর সকল কাজ করতে হবে। হুম, সব ধরনের এডিটিং, ইফেক্ট যা কিছু করার, একটা ভিডিওতে যা যা করা হয় সবকিছু টাইমলাইনের ভিতরেই করা হয়। ঠিক আছে, ইফেক্ট থেকে আপনি জাস্ট ইফেক্টটা অ্যাক্সেস করতে পারবেন, বাট এখান থেকে কিন্তু অ্যাপ্লাই করা যাবে না। অ্যাপ্লাই করতে হবে এখানে লেয়ার ভিতরে এসে। যাই হোক, এই টাইমলাইনটা খুবই ইম্পর্টেন্ট। আবার বলছি, ভিডিও এডিটিং এর যত কাজ প্রিমিয়ার প্রোতে এডিটিং রিলেটেড, সব কাজ হচ্ছে টাইমলাইনের ভিতরে হবে। হুম, আচ্ছা। এরপরে পাশে একটা প্যানেল আছে, এটাকে বলা হয় অডিও মনিটর। যখন কোনো অডিও প্লে করা হবে তখন ওইটার মনিটরিং হবে এখানে, অর্থাৎ অডিও লেভেলটা আপনি এখানে দেখতে পাবেন। আর এরপরে সর্বশেষ যে প্যানেলটা সেটা হচ্ছে প্রোগ্রাম মনিটর। প্রোগ্রাম মনিটরটা কি? এটা হলো যখন টাইমলাইনে আমরা কোনো লেয়ার নিয়ে কাজ করব, ওইটার প্রিভিউ করবে প্রোগ্রাম মনিটর। একদম রিয়েল টাইম প্রিভিউ দেখতে পাবেন যে আপনি কি এডিট করতেছেন, কোন ভিডিওতে কি কাজ করতেছেন, সবকিছু। হুম, আচ্ছা। তাহলে এই দুইটা প্যানেল খুব ইম্পর্টেন্ট। এখানে যা করবেন সেটা এখানে প্রিভিউ হবে। এখন আপনাদের সফটওয়্যারে হয়তো বা এক্সট্রা কোনো প্যানেল চলে আসতে পারে, যেমন ধরেন অডিও ক্লিপ মিক্সার, এরকম আরো অনেক প্যানেল আছে। তো এগুলো, তারপরে যে টেক্সট, অডিও ক্লিপ মিক্সার, ইফেক্ট কন্ট্রোল, সব প্যানেল হয়তো আপনি সবসময় ব্যবহার করেন না, তাই না? আর এখানে আরো কিছু প্যানেল চলে আসতে পারে যেগুলো আপনার এই মুহূর্তে দরকার নেই। হুম, তো সেক্ষেত্রে ওইগুলোকে অফ করে রাখতে হবে, বা ওগুলোকে আপনি ক্লোজ করে হাইড করে রাখলেন। পরবর্তীতে যদি কখনো লাগে আপনি অন করে নিলেন আর কি। তো সেই অন অফটা কিভাবে করে? দেখেন, উইন্ডো প্যানেলে আসার পর আপনি দেখতে পাবেন উইন্ডো মেনু। হ্যাঁ, এখানে আসার পর দেখতে পাবেন কি, এগুলো যা যা দেখতে পাচ্ছেন সবই হচ্ছে এক একটা প্যানেল। যেগুলো অন করা আছে সেগুলো তো এখানে দেখতে পাচ্ছেন, যেগুলো অফ করে সেগুলো দেখা যাচ্ছে না। এখন ধরেন আমার এই হিস্ট্রিটা দরকার, আমি অন করে নিলাম, চলে আসছে। আবার ধরেন আমার ইনফোটা দরকার, আমি ক্লিক করলাম, অন হয়ে গেছে। এরকম যে কোনো প্যানেল এখান থেকে অন করা যাবে। যদি কোনো কারণে অফ হয়ে যায়, ধরেন আমার প্রোগ্রাম মনিটরটা আমি এখান থেকে ক্লোজ করে দিলাম। আচ্ছা, এটা পরে আসি। হ্যাঁ, এগুলো ধরেন আমার দরকার নেই, হিস্টোরি, ইনফো এগুলো দরকার নেই। আমার দরকার কি, ইফেক্ট এবং প্রজেক্ট প্যানেল। তাহলে যেগুলো দরকার নাই, সফটওয়্যার ওপেন হওয়ার পর প্রথমেই আপনি এগুলোকে ক্লোজ করে আপনার মতো করে আপনার যা যা লাগে সেগুলো নিয়ে একটা ওয়ার্ক স্পেস তৈরি করবেন। আমরা যেখানে কাজ করি মূলত সেটাকে, ফুল বোর্ডটাকে মূলত ওয়ার্ক স্পেস বলা হয়। এবং এই ওয়ার্ক স্পেসের কি কি টুল লাগবে, কোন কোন প্যানেল লাগবে সেটা নিজের মতো করে কাস্টমাইজ করা যায়। আমি যেভাবে করে দিচ্ছি এখন, ধরেন আমি এটাকে একটু রিসেট করি। এই যে রিসেট করার পর এখন যেভাবে দেখতে পাচ্ছেন আপনাদের সফটওয়্যার এরকম থাকতে পারে। এখানে দেখেন এই যে লার্ন নামে একটা প্যালেট চলে আসছে, যেটা আমার দরকারই নাই। এই যে এটাকে বার্গার আইকন বলে, বা থ্রি ডট বলতে পারেন, আপনারা যেভাবে চেনেন। ক্লিক করে ক্লোজ প্যানেলে ক্লিক করলাম, চলে গেল ওটা, কারণ ওটা আমি ইউজ করব না। তো মিডিয়া ব্রাউজার আমি ব্যবহার করি না, এটাকে দরকার নেই, আমি এটাকে ক্লোজ করে দিলাম। এখন আমার কোনটা দরকার? প্রজেক্ট প্যানেল দরকার, টাইমলাইন দরকার, প্রোগ্রাম মনিটর দরকার। সোর্স মনিটর দরকার হয় না, খুব বেশি ইউজফুল না। আর তারপর এটা একটু পরে দেখাচ্ছি কখন লাগবে। তো এটাও দরকার হতে পারে, এটা রেখে দেন। এটার পাশাপাশি আর দুইটা প্যানেল দরকার, ইফেক্ট আর হচ্ছে ইফেক্ট কন্ট্রোল। এই দুইটা অলওয়েজ অন রাখবেন। হ্যাঁ, এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি এই দুইটা প্যানেল বন্ধ আছে। তাহলে এটা অন করবো কিভাবে? ওই যে একটু আগে দেখলাম, উইন্ডো থেকে এখানে খুঁজবেন ইফেক্ট, চলে আসলো ইফেক্ট। আর একটা প্যানেল ছিল ইফেক্ট কন্ট্রোল, এই তো। তাহলে চলে আসলো, তাই না? এখন এটাকে সেভ করে রাখবেন কিভাবে? আপনি তো প্যানেল যা যা দরকার সেগুলোকে নিলেন। নেওয়ার পর যদি এমন হয় যে আপনি সফটওয়্যার ক্লোজ করে আবার ওপেন করলেন, দেখলে যে আবার আগের মতো হয়ে গেছে সেটআপটা, আপনি চাচ্ছেন সবসময় এই সেটআপটাই থাকবে। হুম, তাহলে ওয়ার্ক স্পেস কাস্টমাইজেশন করে নিজের মতো করে সেভ করা যায়। কিভাবে সেভ করে? উইন্ডোতে চলে আসেন, উইন্ডো থেকে একদম সবার উপরে ওয়ার্ক স্পেস, এখানে আসার পর দেখেন এই যে সেভ এস নিউ ওয়ার্ক স্পেস। এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি এখানে একটা নাম দিবেন,
ঠিক আছে? নাম দিয়ে যদি ওকে করে দেন তাহলে আপনার এই সেটআপটাই সেভ হয়ে থাকবে। কোথায় সেভ হবে? এই যে এখানে। এখানে আপনি যে নামটা দিবেন সেই নামে সেভ হয়ে যাবে নতুন একটা ওয়ার্কস্পেস। এবং যখনই দেখবেন যে কোনো কিছু চেঞ্জ হয়ে গেছে জাস্ট এখানে এসে ওই নামের উপরে ক্লিক করলে আপনার সেটআপটা আবার চলে আসবে। তাহলে আপনাকে বারবার ক্লোজ করা, ওপেন করা বা বারবার সেটআপ করা লাগতেছে না, তাই না? তো শুরুতেই ওয়ার্কস্পেস সেটআপটা খুব ইম্পর্টেন্ট। তাহলে বেসিক এডিটিং এর জন্য আমার এই যা প্যানেল দরকার আমি যা বললাম আরকি এগুলো রাখবেন। আচ্ছা, এখানে আসলে আরো কিছু ডিফল্ট দেখতে পাবেন। যেমন ধরেন এই যে অল প্যানেলে ক্লিক করলে এখানে যত প্যানেল আছে সব ওপেন হয়ে যাবে। দরকার নেই। অ্যাসেম্বলি, অডিও যখন অডিও নিয়ে কাজ করবেন তখন এখানে ক্লিক করলে কি হবে? এই যে অডিও রিলেটেড যে প্যানেলগুলো দরকার যেমন ক্লিপ মিক্সার, ট্র্যাক মিক্সার এগুলো চলে আসছে। এসেনশিয়াল অডিও সাউন্ড। এবার এই যে ক্যাপশন এন্ড গ্রাফিক্স, ক্যাপশন নিয়ে কাজ করতে গেলে যে ট্রান্সক্রিপ্ট লাগে, তারপরে গ্রাফিক্যাল যে কন্টেন্ট গুলো আছে সেগুলো লাগে, সেই প্যালেট গুলো চলে আসে। তো এখানেও বেশ কিছু প্রিসেট করা আছে আগে থেকেই। যেমন কালার গ্রেডিং করতে গেলে বা কালার কারেকশন করতে গেলে যে প্যালেট গুলো লাগে সেটা এখানে অন করা আছে। তো এগুলো হচ্ছে সফটওয়্যারের মধ্যেই দেওয়া আছে প্রিসেট গুলা, কোন কোন প্যানেল নিয়ে করবে। এডিটিং ক্লিক করলে এরকম আসবে। এই যে দেখেন এখানে অনেকগুলো অন হয়ে গেছে যেগুলো আমাদের দরকার নেই। তো যাই হোক, এগুলো কি ছিল সেটা একটু দেখাই দিলাম। আর আপনি কিভাবে নিজেরটা সেট আপ করবেন সেটাও দেখালাম। এই তো। তাহলে আমাদের ইনিশিয়াল যে পার্টটা ছিল ইন্টারফেস পরিচিতি সেটা হয়ে গেল। এখন আমরা দেখব কিভাবে কোনো একটা ভিডিও বা কোনো একটা ফাইল ইম্পোর্ট করা যায়। হ্যাঁ, আচ্ছা, তো ইম্পোর্ট করার জন্য প্রথমে আমাদের আসতে হবে কোথায়? প্রজেক্ট প্যানেলে। তো আর আরেকটা বিষয় হচ্ছে এরকম, অনেক সময় দেখা যায় বিজ্ঞানের তো অনেকে উল্টাপাল্টা করে ফেলে। ধরেন এটা টেনে আপনি এখানে ছেড়ে দিলেন, কোনো কারণে আপনার টাইমলাইনটা এখানে থাকার কথা এখানে চলে আসছে, বা আপনার ইফেক্ট কন্ট্রোল এখানে থাকার কথা আপনার ভুলে মাউস টিপে এখানে ছেড়ে দিচ্ছেন। শেষ, আপনার ইন্টারফেসটা নষ্ট হয়ে গেছে। তো এটাকে এক ক্লিকে আপনি ঠিক করতে পারবেন। উইন্ডো থেকে ওয়ার্ক স্পেসে গিয়ে রিসেট করে দেন। রিসেট করলে কি হবে? আগের মতো চলে আসবে। এটাকে আবার একটু ঠিক করে দিবেন নিজে। আগে যা ছিল সব আবার আগের মতো হয়ে গেছে। এই তো। তাহলে প্রজেক্ট প্যানেল থেকে আমরা কি করব? ইম্পোর্ট করব। এখান থেকে সরাসরি করতে পারেন অথবা ফাইলে গিয়ে ফাইল থেকে ইম্পোর্ট। অনেকগুলো প্রসেস আছে, তো আমি ফাইল থেকে ইম্পোর্ট করে দেখাচ্ছি। আপনি যে ফাইলটা ইম্পোর্ট করবেন সেটা সিলেক্ট করে ইম্পোর্টে ক্লিক করলে চলে আসবে। এই যে প্রজেক্ট প্যানেলের মধ্যে চলে আসে। এটা সিঙ্গেল ফাইল ছিল, আমি এটাকে ডিলিট করে দিলাম। মাল্টিপল ফাইল আপনি ওপেন করতে পারবেন। সরি, সেম ফাইল থেকে ইম্পোর্ট। এখন আবার যতগুলো ফাইল থাকবে সব একসাথে ওপেন করতে পারবেন। শুধু সিলেক্ট করে দিলেই হবে ইম্পোর্ট। ঠিক আছে, সব চলে আসছে একসাথে। আবার এখানে ডাবল ক্লিক করলেও হবে। আপনি কষ্ট করে এখানে না গিয়ে যদি এখানে ডাবল ক্লিক করেন খালি জায়গায়, ব্যাস এখন আপনি সিলেক্ট করেন, ইম্পোর্ট করেন, চলে আসলো। ঠিক আছে, অথবা এখানে রাইট ক্লিক করেন, এই যে ইম্পোর্ট। ঠিক আছে, অথবা এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দেন, তাও হবে। ড্র্যাগ করে ছেড়ে দিলাম, চলে আসলো। অথবা কন্ট্রোল প্লাস আই, কন্ট্রোল আই। কন্ট্রোল আই দিলেও ইম্পোর্ট করা যাচ্ছে। ঠিক আছে, ইম্পোর্ট।
তবে যতভাবে ইম্পোর্ট করা যায় সবই দেখলেন। এবার যার কাছে যেটা ভালো লাগে সেটা ব্যবহার করতে পারেন। এখন ইম্পোর্ট তো হলো, তাই না? ইম্পোর্ট হওয়ার পর আমাদেরকে এখন টাইম লাইনটা ওপেন করতে হবে। টাইম লাইন তো এখন অ্যাক্টিভ হয় নাই এবং প্রোগ্রাম মনিটর আমরা কিছু দেখতে পাচ্ছি না। তো টাইম লাইন অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে আমরা দেখতে পাবো এই প্রোগ্রাম মনিটরের মধ্যে আমাদের ভিডিওটা চলে আসবে। আচ্ছা, টাইম লাইন কিভাবে অ্যাক্টিভ হবে? আপনি যে ভিডিও ক্লিপটা নিয়ে কাজ করবেন সেটা ধরে ড্র্যাগ করে টাইম লাইনের মধ্যে ছাড়তে হবে। দেখেন, ড্রপ মিডিয়া হেয়ার টু ক্রিয়েট সিকোয়েন্স। এই সিকোয়েন্সটা কি জিনিস? খুবই সিম্পল। সিকোয়েন্স হচ্ছে কোনো ডকুমেন্ট, অর্থাৎ কোনো সফটওয়্যারে যদি আপনি কোনো একটা প্রজেক্ট ওপেন করতে চান, শুরুতে কিন্তু আপনাকে একটা ডকুমেন্ট সেট আপ করতে হয় যে আপনার এই প্রজেক্টটা বা আপনার এই ধরেন আপনি ফটোশপে একটা ডিজাইন করবেন, প্রিন্ট ডিজাইন, এবং সেটা কালার মোড কি হবে, তারপরে মানে কোন সাইজের পেপারে প্রিন্ট হবে, সেগুলো কিন্তু আগে থেকে ডকুমেন্ট সেট আপ করতে হয়, তাই না? এখানে সিকোয়েন্সটা হচ্ছে লাইক ওই ডকুমেন্ট সেট আপের মতোই। আপনি যে ভিডিওটা বানাবেন বা আউটপুট দিবেন সেটা রেজুলেশন কি হবে, সাইজ কি হবে, রেশিও কি থাকবে, ফ্রেম রেট কত হবে, হ্যাঁ, এই এভরিথিং সবকিছু আপনাকে সিকোয়েন্সের মধ্যে সেট আপ করতে হয়। তো সিকোয়েন্স আর ডকুমেন্ট একই, ঠিক আছে, যেটা দিয়ে ভালো বোঝেন আপনি। এখন সিকোয়েন্সটা দুইভাবে নেওয়া যায়। দেখেন, নো সিকোয়েন্স, কোনো সিকোয়েন্স নাই, কোনো ডকুমেন্ট এই মুহূর্তে ওপেন নাই। আচ্ছা, দুইভাবে নেওয়া যায় বললাম কি কারণে? কারণ প্রথম মানে যে প্রসেস সেটা হচ্ছে কি, যে আপনার শুট করা ভিডিওতে ক্যামেরা থেকে যেই সেট আপ করা ছিল, ধরেন ক্যামেরাতে কি করা ছিল, 4K তে রেকর্ড করা ছিল, বা আপনার ধরেন 60 ফ্রেমে রেকর্ড করা ছিল। তাহলে ওই যে সেট আপ ছিল আপনার ফুটেজের মধ্যে, সেই সেট আপ নিয়ে এখানে একটা সিকোয়েন্স তৈরি হয়ে যাবে। আর আপনার এই ভিডিওর মধ্যে, আবার বলছি, ভিডিওর যে ডিটেলস আছে সেই ডিটেলস নিয়েই আপনার একটা সিকোয়েন্স জেনারেট হবে যদি আপনি ভিডিওটাকে সরাসরি ভাবে ছেড়ে দেন। দেখেন, আমি ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলাম, আমাদের টাইমলাইন ওপেন হয়ে গেছে, ভিডিওটাও কিন্তু প্রোগ্রাম মনিটরে দেখা যাচ্ছে। এখন যদি প্লে করি দেখবেন ভিডিওটা চলছে। তার মানে এই সিকোয়েন্স কিন্তু আমি তৈরি করি নাই, আগে থেকে ডকুমেন্ট কিন্তু সেট আপ করি নাই, তাই না? কিভাবে আসলো? আমার এটার মধ্যে যে ডিটেলস ছিল সেই ডিটেলসটাকে বেস করে আমার এটা ওপেন হয়ে গেছে। আচ্ছা, তো সেটা ইনফরমেশন আপনি দেখতে পারেন এই যে উইন্ডোতে গিয়ে যদি ইনফো অন করে দেন। ইনফোটা অন করলে এখান থেকে আপনারা এই ভিডিওটাকে সিলেক্ট করবেন। ইনফোতে গিয়ে দেখবেন এই যে 30 ফ্রেমের মতো, 30 ফ্রেম, 1920x1080 হচ্ছে এটার রেজুলেশন বা এটার রেশিও, আর হচ্ছে 30 ফ্রেমে রেকর্ড করা। তো এইটা নিয়ে আমার এই সিকোয়েন্সটা জেনারেট হয়ে গেছে। এখন আমি চাচ্ছিলাম কি, ধরেন আর একটু কমাই দিতে চাচ্ছিলাম, বা আমি চাচ্ছিলাম এটা স্কোয়ার একটা, আমি ধরেন ফেসবুকের জন্য এটা একটা পোস্টের জন্য, ফেসবুকে একটা পোস্ট করবো, সেটার জন্য ভিডিওটা এডিট করব, আমি চার পাশে সমান রাখতে চাচ্ছিলাম, স্কোয়ার 1:1। কিন্তু এটা ওয়াইড স্ক্রিন হয়ে গেছে, তাই না? তো 1:1 কিন্তু আমার এটার মধ্যে ডিফল্ট সেট আপ নাই, তো সেটা আমাকে সিকোয়েন্স দিয়ে করতে হবে। অথবা আমি এটাকে একটা রিলস বানাবো, রিলস 16:9 অনুপাতটা হবে, তো সেক্ষেত্রে আমাকে কাস্টম সিকোয়েন্স তৈরি করে নিতে হবে। তো সেটাই এবার দেখব। তাহলে অটো সিকোয়েন্স বা ভিডিও ফ্রেম থেকে অটোমেশন কিভাবে হয় সিকোয়েন্সটা, সেটা কিন্তু দেখলেন। জাস্ট যেই ভিডিওটা নিবেন সেটাকে ধরে ছেড়ে দেন, ওইটা অনুযায়ী এটা সিকোয়েন্স আসবে। যেখানে আগে সিকোয়েন্স ছিল, দেখেন এখানে একটা বোঝার বিষয় আছে, এই ভিডিওটা অনেক বড় ছিল 1920, এই ভিডিওটা আবার ছোট, দেখেন এটা হচ্ছে 960/540, 25 ফ্রেম, যার ফলে আগের সিকোয়েন্সটা কিন্তু রয়ে গেছে। আমরা আগের ভিডিও ফাইলটা ডিলিট করছি বাট সিকোয়েন্স ডিলিট করি না। তাহলে কি হলো, ওই সেটআপের মধ্যে এই ছোট ফাইলটা ইম্পোর্ট হয়েছে, যার ফলে কি হয়েছে, এটা ছোট হয়ে গেছে, এই যে একটা গ্যাপ রয়ে গেছে, তাই না? এটাও একটু শিখে ফেলেন, এখানে একটা কাজ আছে, তাহলে একসাথে এটা শিখে ফেলেন, পরেরটাতে যাবো তারপর।
যদি দেখেন যে আপনার কাস্টম সিকোয়েন্স, এটাকে এখন কাস্টম সিকোয়েন্স ধরতে পারেন। ধরেন আপনি আগে থেকেই এই 1920 1080 এটা সিকোয়েন্স সেট আপ করছেন। এখন হয়তো আপনার যে ভিডিওটা নিয়ে কাজ করতেছেন সেটার রেজলিউশন একটু কম আছে, মানে সেটা ধরেন একটু ছোট আছে আর কি। ফিট করবেন কিভাবে এটাকে? খুবই সিম্পল, রাইট ক্লিক করেন এটার উপরে, একটু নিচে আসবেন, স্কেল টু ফ্রেম সাইজ। স্কেল টু ফ্রেম সাইজে ক্লিক করলে এবার দেখেন এক ক্লিকেই আমার ফ্রেম যতটুকু ছিল, এটাকে ফ্রেম বলে, হ্যাঁ, এটাকে আপনি ফ্রেম হিসেবে ধরতে পারেন। ফ্রেমের সাইজ এটা, ঠিক আছে? এটা হচ্ছে কি ফ্রেমের সাইজ, ফ্রেম সাইজ অনুযায়ী ফিট হয়ে যাবে এক ক্লিকে। অপর অনেক সময় দেখা যায় আপনার সেটআপের বাইরে চলে গেছে, অর্থাৎ আপনার অবজেক্ট কাটা পড়তেছে, কারণ সিকোয়েন্স যেটা নিয়েছেন তার থেকে হয়তো বেশি রেজলিউশনে রেকর্ড করা হয়েছিল ক্যামেরাতে, যার ফলে ম্যাচিং হচ্ছে না, অ্যাডজাস্ট হচ্ছে না, কাটা পড়ছে। তখনও সেম কাজ করতে হবে, রাইট ক্লিক, স্কেল টু ফ্রেম সাইজ। যাই হোক, আমরা থেকে ডিলিট করি, এই সিকোয়েন্সটাকে ডিলিট করে দেখেন সিকোয়েন্সের সাইন হচ্ছে এটা, এটা হচ্ছে সিকোয়েন্স। দেখেন ডিলিট করার পর আমার টাইম লাইন এবং প্রোগ্রাম মনিটর বন্ধ হয়ে যাবে, আবার আগের মতো হয়ে গেছে। তাহলে এতক্ষণ আমরা যা শিখলাম সেটা হচ্ছে অটো সিকোয়েন্স ভিডিও থেকে কিভাবে হয় সেটা, এবং প্রথমে একটা সিকোয়েন্স থাকলে সেটার সাথে যদি মিসম্যাচ হয় কোনো ভিডিও, ছোট বা বড়, সেটা কিভাবে অ্যাডজাস্ট করতে হয় সেটাও দেখছেন, ঠিক আছে? আচ্ছা, আপনাদের ক্লাস রেকর্ড হচ্ছে, প্রতিটি ক্লাস রেকর্ড হবে, এবং এই রেকর্ড দেখে দেখে বাসায় প্র্যাকটিস করতে হবে। ওকে, যারা পরে জয়েন করছেন রিপিট করার কোনো অপশন নাই। ওকে ফাইন, এবার আমরা কাস্টম সিকোয়েন্স নেব। এইখানে দেখেন নিচে একটা নিউ আইটেম একটা অপশন আছে বা একটা আইকন আছে, ক্লিক করবেন, এখানে উপরে দেখা যাচ্ছে সিকোয়েন্স নামে একটা অপশন, ঠিক আছে? নিউ আইটেম থেকে সিকোয়েন্স, এই হচ্ছে নিউ সিকোয়েন্সের অপশনটা। এখন এখান থেকে আমরা এইচডিভি তে চলে আসবো। এইচডিভি মানে এগুলো হচ্ছে সব প্রিসেট, আপনি চাইলে এগুলো ব্যবহার করতেও পারেন, বাদও দিতে পারেন। প্রিসেট বলতে যেটা বোঝায়, ফটোশপ, ইলাস্ট্রেটর, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট সব জায়গায় কিন্তু সাইজের, ডকুমেন্ট সাইজের প্রিসেট দেওয়া থাকে আগে থেকে সেট আপ করা কিছু সাইজ, কারণ প্রত্যেকটা মানুষ সাইজ মানে মুখস্থ করে করে তারপরে মাথায় নিয়ে ঘুরবে, বিষয়টা এমন হয় না। ডকুমেন্ট সাইজ অনেক সময় অ্যাকচুয়াল সাইজ মনে থাকে না, যেগুলো ইন্টারন্যাশনালি ব্যবহার করা হয়, তারপর কর্পোরেটে ইউজ করা হয়, ভুলে যেতেই পারে। তো সেগুলো মানে মোস্ট ইউজফুল যেই সাইজ গুলো আছে সেগুলো সফটওয়্যার মধ্যে প্রিসেট করা থাকে। এখানেও কিছু রেজলিউশন বিভিন্ন ক্যামেরার উপর ডিপেন্ড করে সেট আপ করা আছে। তো আমরা যেটা মোস্ট পপুলার এবং যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড বা আইডিয়াল যাই বলেন না কেন, সেটাকে নেওয়ার চেষ্টা করবো। সেটা এইচডিভি এর মধ্যে পাবেন, হাই ডেফিনেশন ভিডিও। এটাতে আসার পর আমরা 1080 যেটা আছে সেটা নিব, 1440 বা 1080। এই 1440 হচ্ছে আপনার রেজলিউশন, উইথ হাইট হচ্ছে 1080। এটা স্ট্যান্ডার্ড, ঠিক আছে? ওয়াইড স্ক্রিন এটা স্ট্যান্ডার্ড, তবে এটার ক্ষেত্রে আপনারা 1920 করতে পারেন, ডিপেন্ড করবে আপনার কোন ক্যামেরা দিয়ে করছেন সেটা। এটা কাস্টমাইজ করা যায়, প্রিসেটের মধ্যে এটাই দেওয়া আছে। তাহলে ক্লিক করলাম, কাস্টমাইজ করবো, এটা পরে দেখাচ্ছি। এটা হচ্ছে 29 ফ্রেম করা আছে, 30 ফ্রেম আর কি। এটা এখানে ক্লিক করলে 29.97 দেখা যায়। তো এই ফ্রেম রেটটা কি? 1920, 1080 অথবা 1440, 1080, এগুলো আপনারা অলরেডি জানেন, বা একটু আগে যা বললাম তা দেখে বোঝা গেল। বাট 30 হচ্ছে ফ্রেম রেট। ফ্রেম রেট নিয়ে অনেকের কনফিউশন থাকে, আমরা সেটা একটু ক্লিয়ার করি। ফ্রেম রেট হলো, আমরা যখন কোনো একটা ভিডিও দেখি, অ্যাকচুয়াল ভিডিও বলতে আসলে কিছু নাই পৃথিবীতে। আমরা কোনো মেশিন থেকে, কোনো ডিভাইস থেকে যখন একটা ভিডিও প্লে করি, তো ওইটা আসলে কি করে, মানে ক্যামেরা যখন রেকর্ড করে তখন সে হচ্ছে প্রত্যেকটা সিন, প্রত্যেকটা ফ্লো, সে এক একটা ফ্রেম আকারে, এক একটা ছবি আকারে সে মানে স্টিল ফ্রেম আকারে সে সেভ করে। ওই ফ্রেমটা
প্রত্যেকটা মোশন আলাদা, আলাদা ফ্রেম আকারে বা ছবি আকারে তার স্টোরেজের মধ্যে সেভ করে রাখে এবং সেটাকে কোনো একটা টেকনোলজির মাধ্যমে কি করে প্রত্যেকটা ফ্রেম ব্লেন্ড করে একটার সাথে আরেকটা ব্লেন্ড করে দেন হচ্ছে আ মানে এফপিএস যেটাকে বলে পার সেকেন্ড অনুযায়ী একটা কাউন্টিং আছে সেটাকে বেস করে আমাদের সামনে প্রেজেন্ট করে। সেটা কি জিনিস? এফপিএস হচ্ছে ফ্রেম পার সেকেন্ড। এফপিএস ফ্রেম পার সেকেন্ড। এইখানে যে ৩০ দেখতে পাচ্ছেন, এই ৩০ এর মানে হলো ১ সেকেন্ডে ৩০ টা ছবি দেখবেন আপনি। ১ সেকেন্ডে কয়টা দেখবেন? ৩০ টা ছবি। ৩০ টা স্টিল ফ্রেম আপনার সামনে থেকে ব্লেন্ড হবে এবং পাস করবে। তাহলে ১ সেকেন্ডে ৩০ টা ফ্রেম যখন দেখবেন তখন আপনার কাছে মনে হবে যে বাস্তবে যেভাবে আপনি মানুষকে চলাচল করতে দেখেন বা হাঁটাচলা করতে দেখেন, মোশন গুলো দেখেন, ওরকমই মনে হবে আরকি। এর থেকে যখন কমে যাবে আস্তে, আস্তে যখন কমবে, ধরেন ৩০ টা জায়গায় ১৫ টা হয়ে গেল। তখন আর স্বাভাবিক মোশনটা থাকবে না। আ মানে রিয়াল মানে রিয়াল টাইম যে প্রিভিউটা হয়, হুম? ওইটা থাকবে না। তখন আবার আটকে, আটকে যাবে। বাফারিং হবে। ফ্রেমটা তখন ল্যাগ করবে। তো তখন আপনি বুঝতে পারবেন যে এখানে একটার পর একটা ছবি আসতেছে। তো একটা ভিডিওর স্মুথনেস এর জন্য ফ্রেম রেটটা খুবই ইম্পোর্টেন্ট। তো ফ্রেম রেট যত বেশি হবে একটা ভিডিওর স্মুথনেস তত বাড়বে, কোয়ালিটি তত বাড়বে। তবে নরমাল ভিডিওর জন্য ৩০ ফ্রেম যথেষ্ট। হুম? আর যদি স্লো মোশন করা হয়, কোন ভিডিও যদি স্লো মোশন করেন, সেক্ষেত্রে আবার এটার মধ্যে কিছু ভেরিয়েশন থাকবে। স্লো মোশনটা কতটুকু করবেন সেটার উপরে কিন্তু অনেকটা ডিপেন্ড করে। যদি আপনি নরমাল স্লো মোশন করেন, ধরেন আপনি আ শখের বশে একটা ভিডিও করছেন, হয়তো কিছুটা স্লো মোশন করবেন। সেখানে আপনি 60 ফ্রেমে রেকর্ড করলেও মোটামুটি ভালো লেভেলে স্লো মোশন করা যাবে। বা যদি সিনেমেটিক কোনো সিন করেন, ধরেন অ্যাকশন সিন বা আপনি মানে ওই টাইপের কোনো সিন যদি করতে চান, একেবারে আল্ট্রা স্লো মোশন করতে হবে। সেক্ষেত্রে আপনার ডিপেন্ড করবে যে আপনি কোন ক্যামেরা থেকে করছেন। তখন ৬০ ফ্রেমের জায়গায় ১২০ ফ্রেমেও রেকর্ড করা লাগতে পারে কোনো সিন। আবার আরো বাড়া লাগতে পারে। ২৪০ এও করা লাগতে পারে, হ্যাঁ? সো এটা ডিপেন্ড করে আসলে। এগুলো আ ডিরেক্টর যারা থাকে, যারা স্ক্রিপ্ট রাইটার থাকে, তারাই তো সিনগুলোকে আ মানে ডিফাইন করে দেয়, তাই না? তো ওরাই আসলে ওই বলে দেয়, কতটা রেকর্ড করলে এই সিনটা স্মুথ থাকবে। তো ওরা এই কাজগুলো হচ্ছে ক্যামেরাম্যানের, হ্যাঁ? ক্যামেরাতে যারা থাকবে তারাই কিন্তু ফ্রেম রেট দিবে। আপনি কিন্তু সফটওয়্যার থেকে ফ্রেম রেট দিতে পারবেন না। জাস্ট আপনি ম্যাচিং করবেন যে ওইটা কততে আছে, এটা কততে রাখবো এই। বাট যদি কখনো এমন হয় যে রেকর্ড করা ৩০ ফ্রেমে আপনি এখানে আ 60 ফ্রেম করে দিছেন, ওইটা আসবে না। কারণ ক্যামেরা থেকে যদি ফ্রেমগুলো ক্যাপচার না হয়, সফটওয়্যার কিন্তু ওইটাকে আ মানে কভার করতে পারে না। সফটওয়্যার তো ক্যাপচার করতে পারবে না, তাই না? সে এডিট করতে পারবে, ইফেক্ট দিতে পারবে। কিন্তু ফ্রেম কোথায় পাবে সে? ফ্রেম রেট শেষ। এবার কাস্টমাইজ কিভাবে করব? সেটিংস, ফ্রেম সাইজ, এটার মতো রেজোলিউশন এই যে 16:9 দেওয়া আছে। এখানে আসার পর এডিটিং মোডে আসার পর এটাকে উপরে যাবেন, একদম উপরে। কাস্টমে ক্লিক করলে এটা অন হয়ে যাবে। এখন আপনি লিখতে পারবেন। আপনার যতটুকু লাগে উইথ হাইট, হরিজন্টাল, ভার্টিক্যাল লিখে নিতে পারবেন। ঠিক আছে? আর আপাতত আর কিছু নাই। হুম, ওকে করলাম। এই হচ্ছে আমাদের কাস্টম সিকোয়েন্স অলরেডি অন হয়ে গেছে। এখন যদি কোনো ভিডিওকে আমরা এখানে নিয়ে আসি, তাহলে আমাদের কাস্টম সিকোয়েন্স এর মধ্যে এখন আসলো, তাই না? এখন যদি এটাকে আমি চাই, এটা তো এত নরমাল দেখালাম। যদি আমি চাই এটাকে একটা রিলস বানাবো, তাহলে ওই সিকোয়েন্স যেভাবে জেনারেট করলাম ওইভাবে আপনাকে একটা রিলস এর সাইজ দিয়ে আরেকটা সিকোয়েন্স বানাইতে হবে। তো আমি আবার এটাকে ডিলিট করে দেই। হুম? এক্সাম্পল হিসেবে আমরা একটা রিলস এর সাইজ নিয়ে নিচ্ছি। তো রিলস এর সাইজ কত হবে? ১০৮০ × ১৯২০ এটাই তো। রিলস হয়ে গেল। এবং রিলস এর মধ্যে এটাকে আবার অ্যাডজাস্ট করে দিতে হয়। ওগুলো আরো পরে দেখবেন, হ্যাঁ? এটার জন্য আপনার ইফেক্ট কন্ট্রোল দরকার হবে।
ইফেক্ট কন্ট্রোল থেকে এটা জুম করে তারপরে এভাবে অ্যাডজাস্ট করে এই ঠিক করে দিতে হয়। ওগুলো ক্লাস আছে, আস্তে আস্তে পাবেন। আচ্ছা, যাই হোক, তো এই ছিল কাস্টম সিকোয়েন্স, কেমন? ওকে, তো আমরা শিখলাম, এখন প্রয়োজনে যার যেটা দরকার সেটা ব্যবহার করবেন। আচ্ছা, যে অনেক মানুষ কিন্তু অনেক পরে জয়েন করছেন, হ্যাঁ? যখন ক্লাস শুরু করি তখন এর অর্ধেকও ছিল না। তো এত লিড যদি হয় তাহলে তো প্রবলেম। একটু আগে ভাগে জয়েন করার চেষ্টা করবেন, কেমন? আচ্ছা, এবার আসি, আপনি একটা ভিডিওকে কিভাবে কাটবেন, হ্যাঁ? আচ্ছা, 1 মিনিট। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের লেয়ার, হ্যাঁ? টাইমলাইন। টাইমলাইন নিয়ে একটু কথা বলবো। এই টাইমলাইনের ভিতরে দেখেন লম্বা একটা লাইনের মতো দেখা যাচ্ছে, এইটাকে বলা হয় প্লে হেড। এই প্লে হেড যেখানে থাকবে ওই জায়গার লেয়ারের প্রিভিউটা এখানে এখানে দেখতে পাবেন, না? মানে ওই জায়গাতে যে ফ্রেমটা আছে সেটা এখানে প্রিভিউ হবে এবং একদম রিয়েল টাইম প্রিভিউ হবে। হুম, আচ্ছা, তো এটার নামটা মনে রাখতে হবে প্লে হেড। এই প্লে হেডটা আপনি এই সিলেকশন টুল দিয়ে মুভ করতে পারবেন যে কোনো জায়গায়। প্লে বাটন আছে এখানে, কিবোর্ড থেকে স্পেস চাপলেও প্লে হবে। স্পেস, কিবোর্ড থেকে স্পেস। টাইমলাইনের ভিতরে উপরে একটা টাইম ফ্রেম দেওয়া আছে, স্কেল। তো এই টাইম ধরে ধরে মূলত আপনাকে কাজ করতে হবে। এই টাইমলাইনটা জুম ইন জুম আউট করা যায়, খুবই ইম্পর্টেন্ট এডিটরদের জন্য। যদি জুম ইন জুম আউট করতে না পারেন তাহলে অনেক প্রবলেম ফেস করবেন। এই যে নিচে একটা স্ক্রোল বার আছে, এটা দিয়ে জুম ইন জুম আউট করা যায়। এটাকে ধরে স্ক্রোল বারের যে মাথায় দুই মাথায় দুইটা পয়েন্ট আছে, গোল গোল, সার্কেলের মতো। এই পয়েন্ট ধরে স্ক্রোল বার যদি ছোট করেন, তাহলে আপনার টাইমলাইন জুম ইন হবে। স্ক্রোল বার যদি বড় করেন টাইমলাইন জুম আউট হবে। একদম সিম্পল লজিক। আর কিবোর্ড থেকে করতে চাইলে মাউস পয়েন্টার ভিতরে রাখতে হবে। অল্টার ধরে মাউসের চাকা ঘোরাবেন। ঠিক আছে, অল্টার ধরে মাউসের হুইল ঘোরালে এটা বড় ছোট হবে। তবে মাউস এখানে থাকতে হবে। কারণ মাউস রাখছেন এখানে, অল্টার ধরে চাকা ঘোরাচ্ছেন, কাজ হবে না। ঠিক আছে, সুতরাং এইখানে রাখতে হবে টাইমলাইনের ভিতরের অংশে। এখানে রাখলেও কাজ হবে না, রাখতে হবে এখানে। বুঝছো? এই যে বড় হচ্ছে। এখন বড় করলে সুবিধাটা কি দেখেন, যত বেশি বড় হবে তত এই টাইমটা ডিটেল হবে। এখন আমি পার সেকেন্ড কাউন্ট করতে পারতেছি, 1 2 3 4 এভাবে। যত বড় করব তত এটা কন্ট্রাক্ট হয়ে যাবে, সংক্ষিপ্ত হয়ে যাবে এটা। এবার দেখেন 2 4 6, আরো বড় করি। এখন 4 8 12 এভাবে দেখাচ্ছে। হুম, আমি ধরেন চাচ্ছি কি যে 5 সেকেন্ডে আমি একটা কাট দিব অথবা একটা ইফেক্ট দিব, বা এখানে একটা বিরল অ্যাড করবো বা কিছু একটা অ্যাড করবো। হ্যাঁ, তো এখন 5 সেকেন্ড যদি খুঁজেই না পাই, বা আমি যদি না জানি যে 5 সেকেন্ড, দেখেন এখন 5 সেকেন্ড নাই, 4-এর পরে 8 আছে। এখন কিভাবে 5 সেকেন্ড আসবে সেটা যদি আমি না জানি, তাহলে কিন্তু এডিট করা যাবে না। তো এটা এইটাকে ছোট করবেন, তখন দেখবেন ডিটেলস হয়ে গেছে। হুম, এই যে, 3 4 5 এভাবে আসতেছে। তাহলে টাইম লাইনটা তো বুঝলেন। হুম, আচ্ছা, আবার অনেক সময় এখান থেকেও টাইম ফ্রেম
আপনি কত ফ্রেমে গিয়ে বা কত সেকেন্ডে গিয়ে আপনি এডিট করতে চান সেটা যদি এখানে দেন তাহলে হয়ে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে ঘন্টা, এটা মিনিট, এটা সেকেন্ড, এটা হচ্ছে ফ্রেম। আমি ধরেন 10 সেকেন্ড এডিট করতে চাই, এখানে 10 লেখেন, এবার এন্টার দেন, দেখেন আপনার কি ফ্রেম 10 সেকেন্ডে চলে আসছে। ঠিক আছে, আপনি ধরেন 3 সেকেন্ডে গিয়ে একটা কিছু অ্যাড করবেন বা কোনো কিছু একটা করবেন আর কি, 3 লিখে দেন, 03, এন্টার, 3 সেকেন্ডে চলে আসে। তাহলে এটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস যে আপনি টাইম ফ্রেম ধরে, টাইম লাইনের টাইম ফ্রেম ধরে কিভাবে মুভ করবেন। এটার কথা কি বলছিলাম, এটা হচ্ছে লেয়ার, ভিডিও লেয়ার। 2 ধরনের লেয়ার আছে, মাঝখানে একটা ডিভাইড, দেখেন একটা ডিভাইড। এটা নিচের অংশ অডিওর জন্য, উপরের অংশ ভিডিওর জন্য। অডিও উপরে যাবে না, ভিডিও নিচে যেতে পারবেন না, দেখেন ভিডিও নিচে যাবে না, সাপোর্ট করবেন না। তার মানে ভিডিওর জায়গায় ভিডিও থাকবে, অডিওর জায়গায় অডিও রাখতে পারবেন। এখন এগুলোকে মুভ করা যায়, আপনি চাইলে উপরে নিচে রাখতে পারেন। মানে ভিডিও লেয়ারের মধ্যে আপনি ভিডিও মুভ করতে পারবেন, অডিও লেয়ারের মধ্যে অডিও। লেয়ার আই অন অফ করা যায়, এই যে অনেক সময় হাইড করে রাখা লাগে, এখানে ক্লিক করলে অন অফ হবে। যদি কোনো লেয়ারের কোনো অংশ আনওয়ান্টেড পার্ট কাটতে চান, একটা টুল আছে রেজার টুল, এটা ব্যবহার করতে হবে। এটার শর্টকাট হচ্ছে সি, কিবোর্ড থেকে সি চাপলে রেজার পাবেন, ক্লিক করেন, যেখানে ক্লিক হবে ওই জায়গাটা কেটে যাবে। তো কাটা অংশ সিলেক্ট করার জন্য এটা এই সিলেকশন টুলে যাবেন, এবার দেখেন এই যে একটা আস্ত লেয়ার ছিল, সেটাকে আমরা কেটে টুকরা টুকরা করে দিলাম, তাই না? এখন আলাদা আলাদা লেয়ার হয়ে গেছে। এখন এগুলোকে যে কোনো জায়গায় মুভ করতে পারবেন, কাটা অংশগুলোকে। চাইলে যে অংশটা দরকার নেই সেটা সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিটও করতে পারেন। ঠিক আছে, তাহলে এইভাবে যে কোনো লেয়ারকে কাটা যায়। তো আবার বলছি, যখনই কোনো লেয়ারের কোনো পার্টকে কাটতে হবে তখন কি করবেন, রেজার টুল ব্যবহার করে ব্যাস ক্লিক করে ওই অংশটাকে ফেলে দিবেন। ধরুন এই অংশটুকু আপনার কি ছিল, যখন কোনো শুট করা হয় তখন কিন্তু ক্যামেরা মেইন ডায়ালগের আগেই অন করা হয়, যাতে করে সে ফ্রেমে আসতে পারে। তো 10 সেকেন্ড 15 সেকেন্ডের আগে আগেই হচ্ছে অন করা হয়, তাকে রেডি করার জন্য। অনেক সময় রোল দেওয়া হয়, ওইটুকু ক্যামেরার মধ্যে থাকে বা লেয়ারের মধ্যে থেকে যায়। আবার শেষ করার পরেও 5 সেকেন্ড 10 সেকেন্ড কিন্তু এক্সট্রা থাকে, ওগুলো তো কাটাই লাগে। এবং অনেক সময় দেখা যায় মানে একই রোল 2 বার 3 বার দিছে, একই শট। তো এখান থেকে যেটা ভালো লাগে সেটা রেখে বাকিগুলো কেটে ফেলতে হয়। তখনও কাটাকাটির অপশন থাকে বা কাটাকাটি করতে হয়। তো কাটার জন্য আপনাকে এই একটা টুল ইউজ করলেই হবে, খুবই সহজ জিনিস, এগুলো বাচ্চারাও পারবে। আচ্ছা, তো এটা গেল। আচ্ছা, এবার আসি অ্যাসাইনমেন্ট আমরা কিভাবে করব। বেসিক জিনিসগুলো অলরেডি আমি কভার করে ফেলছি। এখন হচ্ছে অ্যাসাইনমেন্টের কাজগুলো দেখাবো, দেখানোর পরে আপনাদেরকে হোমওয়ার্ক দিব, তারপর কোশ্চেন নিয়ে ক্লাস শেষ করব। আচ্ছা, অ্যাসাইনমেন্টের মধ্যে কয়েকটা পার্ট আছে, খুবই ইজি এগুলো। স্লো মোশন, ফাস্ট মোশন আছে, রিভার্স ভিডিও আর ফ্লিপ, এই 4টা। ওকে, তাহলে 4টা কাজ আমি প্রথমে করে দেখাই, এরপরে আপনাদেরকে করতে দিব, আর বাসায় করে সাবমিট করবেন আর কি। তার আগে আরেকটা বিষয় একটু দেখাইতে হবে, সেটা হচ্ছে এই ক্লিপগুলো আপনারা কোথায় পাবেন। প্র্যাকটিসের জন্য আপনাদের এই ক্লিপগুলো দরকার হবে। এই যে গুগলে গিয়ে পিক্সাবে, এই সাইটটা নোট করে রাখেন। এখানে সব ধরনের ক্লিপ, মানে ভিডিও ক্লিপ তো পাবেনই, মিউজিক পাবেন, সাউন্ড ইফেক্ট পাবেন, ভিডিও ক্লিপ, তারপর হচ্ছে ভেক্টর, ইলাস্ট্রেশন, ফটো, সব। তো ভিডিওতে ক্লিক করতে হবে, এগুলো তো সবই ভিডিও। এখানে এসে আপনি লিখবেন যে আপনার কি ধরনের ভিডিও দরকার, কিওয়ার্ডটা লিখে দিলে ওই ধরনের ভিডিও আপনি এখানে পেয়ে যাবেন। এগুলো ফ্রিতে ডাউনলোড করে দেখেন, এই ভিডিওটা নিয়ে আমরা কাজ করতেছি, তাই না? এই যেটাও আছে। তো এটা ফ্রি, সবগুলো ফ্রি। ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে ডাউনলোড, ঠিক আছে, ডাউনলোড করে নেবেন।
ওকে, আচ্ছা আমরা একটা অডিও সহ একটা ভিডিও নিয়ে আসি। এখানে কিছু জিনিস বাকি আছে বোঝানোর। আচ্ছা, এটা হচ্ছে একটা ভিডিও, এটার মধ্যে অডিও আছে, হ্যাঁ? যখন অডিও বাজবে তখন আপনার লেভেলটা এখানে দেখতে পাবেন, হ্যাঁ? অডিও লেভেলটা কত দূর। হুম, ঠিক আছে, এই যে অডিও লেভেল। অনেক সময় দেখা যায় যে এই অডিওটা আপনি ইউজ করবেন না, হতে পারে না? তখন কি করবেন? দেখেন, ক্লিক করলে আমি যদি চাই অডিওটা ফেলে দিয়ে অন্য একটা অডিও নিয়ে আসবো, একসাথে যাচ্ছে সব, তাই না? তো আমার এটার সাথে লিঙ্ক করা, দেখেন, অডিও ধরলে ভিডিও যায়, ভিডিও ধরলে অডিও চলে যায়। ঠিক করবো কিভাবে? আনলিঙ্ক করবেন, রাইট ক্লিক, আনলিঙ্ক, রাইট ক্লিক করে কোথায় আনলিঙ্ক, ব্যাস। এখন আপনি যেটাকে ধরবেন শুধু ওইটাই সিলেক্ট হবে, দেখেন। হুম, এখন কিন্তু আপনার অডিও ভিডিও আলাদা হয়ে গেছে। তাহলে আনলিঙ্ক করলেই আপনি ভিডিও থেকে অডিওটাকে সেপারেশন বা সেপারেট করে দিতে পারলেন। এখন দেখেন অডিওটা ফেলে দিলাম, ডিলিট করে দিলাম, ঠিক আছে? ওকে, ফাইন। এইটাও দরকার ছিল, এটা আমি দেখাই দিলাম। আচ্ছা, আরেকটা বিষয় দরকার, সেটা হচ্ছে সোর্স মনিটর। এবার একটু এটা দেখাবো। সোর্স মনিটর কি জিনিস? আমি ভিডিওটাকে একটু ডাবল ক্লিক করবো, হ্যাঁ? ডাবল ক্লিক করলে এটা সোর্স মনিটরে অন হয়ে যাবে। জাস্ট ডাবল ক্লিক, ব্যাস। এখন এই মনিটরের কাজটা একটু বলে দিচ্ছি। এটা হলো, যদি এমন হয় যে আপনার বড় একটা ক্লিপ আছে, লাইক আপনার হচ্ছে উম, এটা 30 মিনিটের ভিডিও আছে, সেই 30 মিনিটের ভিডিও থেকে আপনার ধরেন ছোট্ট একটা ক্লিপ দরকার, লাইক আপনার 1 মিনিট একটা সিন লাগবে। 30 মিনিটের ভিডিও থেকে আপনি নেবেন কতটুকু, ধরেন 1 মিনিটের একটা সিন নেবেন। তো যদি এরকম কিছু থাকে, হুম, তখনই এই সোর্স মনিটর দরকার হয়, এছাড়া এগুলো লাগেই না। এবং সোর্স মনিটরের কাজ আপনি টাইমলাইনে বসে করতে পারবেন। তো সেটা কিভাবে এই সোর্স মনিটর থেকে করে সেটা দেখেন। প্রথমে তো অন করলাম, এখন এখানে আমি কতটুকু নিব সেটাকে মার্ক করতে হবে। ফর এক্সাম্পল আমি কিছু অংশ নিব, হ্যাঁ? তাহলে এই যে একটা প্লে হেড দেখতে পাচ্ছেন, এটাকে দিয়ে আপনাকে সিলেক্ট করতে হবে। প্রথমে একটি এই যে মার্ক ইন মার্ক আউট আছে, এটা প্রথমে দেখে নেবেন। প্রথম যে দুইটা আইকন এগুলো থাকলেই হবে। তাহলে আমি এখান থেকে নিব, এই যে এখান থেকে আমার ডায়লগ শুরু, এখান থেকে নিব, মার্ক ইন করে দিলাম। কতটুকু নিব, ধরুন আমি এইটুকু নিব। এখানে এসে মার্ক আউট। তো এই যে মার্ক হয়ে গেছে, যে আমার নির্দিষ্ট যে অংশ দরকার ছিল সেটুকু মার্ক হয়ে গেছে। এখন এটাকে টাইম লাইনে নিয়ে আসতে হবে, তাহলেই ওই বড় ক্লিপটা নিয়ে আসা লাগলো না, ঠিক আছে? আমার ওইখান থেকে যতটুকু দরকার জাস্ট ওইটুকু নিয়ে আসলাম। এইটার জন্য আসলে সোর্স মনিটর ব্যবহার হয়, এর বাইরে আর কোনো কাজ নাই। এখন এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে আহ এই দেখেন, এটা একটা, এটা একটা, হুম, দুইটা আইকন আছে। যদি আপনি শুধু অডিও নিয়ে কাজ করতে চান, তখন মানে ভিডিওর যতটুকু সিলেক্ট করলেন এটুকুর মধ্যে শুধু শুধু অডিওটাকে নেবেন, ভিডিও নেবেন না। এটা ড্র্যাগ করে এখানে ছেড়ে দেন, দেখেন এখন অডিও আসছে, ভিডিও আসে না। ডিলিট করে দিলাম। আর যদি শুধু শুধু ভিডিওটা নিতে চান তাহলে এখান থেকে ড্র্যাগ ছেড়ে দিবেন। যদি দুইটাই লাগে, তখন এগুলো ইউজ না করে ভিতরে ক্লিক করে ড্র্যাগ করে ছাড়তে হবে। এবার দেখেন অডিও ভিডিও দুইটাই আসছে।
শেষ। সোর্স মনিটর ক্লিয়ার করে দিলাম। এবার আমরা আসি এখানে আপনাদের প্রজেক্ট করে দেখাবো এখন। কি প্রজেক্ট? ওই যে আপনার বাসায় যা করবেন সেটা। সবগুলো করে দেখাবো। আপনারা ভিডিওগুলো এখান থেকে ডাউনলোড করে নেবেন। ঠিক আছে? কোথা থেকে ভিডিও পাবেন সেটাও দেখাই দিছি। তার মানে অজুহাত দেওয়ার কোনো চান্স নাই কিন্তু যে আমি ভিডিও পাই নাই, এই করি নাই, ওই করি নাই। ঠিক আছে? প্রথম থেকে শেষ ক্লাস পর্যন্ত যত ধরনের ভিডিও লাগবে সব ধরনের ক্লিপ এই একটা সাইট থেকে পাবেন। ঠিক আছে? প্র্যাকটিসের জন্য যা যা লাগবে। ওকে, তাহলে কি কি ছিল? ফাস্ট মোশন, স্লো মোশন, রিভার্স ভিডিও, আর হচ্ছে এটা ফ্লিপ। খুবই ইজি, আপনারা একবার দেখলেই মনে রাখতে পারবেন। প্রথমে আমরা এটাকে ফাস্ট মোশন করব। এটা নর্মাল স্পিডটা একটু দেখে নিই। ফাস্ট মোশন করলে কি হবে? এটা কিন্তু এই যে মানুষ হাঁটতেছে খুব দ্রুত হাঁটবে, হ্যাঁ, স্পিডটা বেড়ে যাবে। ওকে, ভিডিও লেয়ারের উপরে রাইট ক্লিক করবেন, একটু নিচে যাবেন, স্পিড ডিউরেশন, এটা অন করে এই যে এখান থেকে স্পিডটা বাড়ানো যাবে, কমানো যাবে একই জায়গায়। তো যদি 100-র উপরে উঠে যায় সংখ্যাটা, হুম, তাহলে যত উপরে যাবে তত বাড়বে, স্পিড বাড়বে। আর 100-র নিচে যত যাবে তত সেই স্পিডটা কি হবে? স্লো হবে। তো আমি এটাকে ধরেন 300 করে দিলাম। কি করবো এখন? হুম, দেখেন 300 করার পর এটা কিন্তু ছোট হয়ে গেছে, তাই না? তার মানে হচ্ছে ডিউরেশন কমে গেছে। স্পিড বাড়ার পর তো ডিউরেশন কমবেই। এটা কিন্তু লজিক্যাল। অনেকে আবার এটা বুঝতে পারে না। এটাও ক্লিয়ার করে দিলাম। দেখেন ফাস্ট হয়ে গেছে এখন। ফাস্ট হয়ে গেল। আবার যদি আমি এটা স্লো করতে চাই, ওটা আন্ডু করলাম, হ্যাঁ, কন্ট্রোল জেড, আন্ডু রিডু সব আগের মতো, ফটোশপের মতো। কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করে, কন্ট্রোল শিফট জেড দিয়ে রিডু করে। ফার্স্ট মোশন দেখলেন। হুম, এখন আমি আন্ডু করি। এই যে ফার্স্ট মোশন। ফার্স্ট মোশন করার পর এটাকে কিন্তু আপনাকে রেন্ডার করতে হবে, এক্সপোর্ট করতে হবে আর কি। তারপর এই ফাইলটাকে গ্রুপে সাবমিট করতে হবে। তাহলে এক্সপোর্টটাও দেখাই দিই একসাথে। তাহলে আপনার কাজ যখন শেষ হয়ে যাবে তখন আপনি এক্সপোর্ট করার জন্য চলে যাবেন ফাইলে, এক্সপোর্ট, মিডিয়া, ফাইল, এক্সপোর্ট, তারপর হচ্ছে মিডিয়া। এখানে আসার পর হুম, আপনার ফাইল নেম, এখানে একটা ফাইল নেম পাবেন। হুম, আর হচ্ছে অন্য কোথাও হাত দেওয়ার দরকার নেই, এগুলো অটোমেটিক সেট হয়ে থাকবে। শুধু আপনি ফাইল নেমটা দিবেন, কি নামে আমরা ভিডিওটা এক্সপোর্ট হবে সেটা। আর লোকেশন দেখাইতে হবে। এই লোকেশনে আপনি ক্লিক করবেন এবং আপনার ফাইলটা কোথায় গিয়ে সেভ হবে সেই লোকেশনটা দেখাইতে হবে এখানে। এই তো আমি আজকে ম্যাকে বসছি, তো এই জন্য একটু এরকম দেখছেন। নেক্সট ক্লাসে হয়তো বা উইন্ডোজে বসবো, অফিস থেকে নিবো তখন। তো তখন আবার আপনাদের সাথে ম্যাচিং হয়ে যাবে। জাস্ট আপনারা স্টোরেজটা দেখাবেন বা ফোল্ডার দেখাবেন যে কোন জায়গাতে আপনি এটাকে এক্সপোর্ট দিবেন। তো আমি এটাকে ডেস্কটপে রাখলাম, ফাইল নেম দিলাম ধরেন ফার্স্ট মোশন, হ্যাঁ, সেভ। আর ফরম্যাট, ফরম্যাটে এসে আপনি চেক করবেন যে H.264 এটা অন করা আছে কিনা। H.264 মানে হচ্ছে MP4। হুম, অলওয়েজ MP4 ফরম্যাটটাই চেক করবেন, মানে এটাই রাখার চেষ্টা করবেন। রাখতে হবে এটাই, কারণ হচ্ছে এটা, এই ফরম্যাটটা হচ্ছে ইউনিভার্সাল ফরম্যাট। হুম, সব জায়গায় এটা ব্যবহার করা যায়। আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম, যত প্ল্যাটফর্ম আছে সব জায়গায় এই ফরম্যাটটা। ঠিক আছে? যদি আপনি সিনেমা প্রডিউস না করেন তাহলে সব জায়গায় আপনি ফরম্যাটটাই ব্যবহার করবেন। ওকে, তাহলে H.264, এটা হচ্ছে MP4 ফরম্যাট। এটা সিলেক্ট করে, এটা সিলেক্ট থাকবে, ডিফল্ট থাকবে, বাট তারপর একটু চেক করবেন যেটা আছে কিনা। আর কিছু লাগবে না। আমরা এটা দিলাম, ফাইল নেম দিলাম, এবার এক্সপোর্ট। এক্সপোর্ট হয়ে গেছে অলরেডি, আমরা একটু দেখি। ডেস্কটপে ছিল। এই হচ্ছে ফার্স্ট মোশন ভিডিওটা।
ঠিক আছে, এই যে এক্সপোর্ট হয়ে গেছে। ব্যাস, তাহলে এইভাবে করে আমাদের 4টা ভিডিও হবে, 4টা। ফার্স্ট মোশন শেষ, এবার আমরা এটাকে স্লো মোশন করব, একই ভিডিও। আমি এখানে একই ভিডিও দিয়ে দেখাচ্ছি, বাট আপনারা আলাদা আলাদা ভিডিও দিয়ে করবেন। প্রথমে 4টা ভিডিও পিক্সাভে থেকে ডাউনলোড করে নেবেন, 4 রকম। হ্যাঁ, আপনি ওয়াকিং দিয়ে যদি করেন, ওয়াকিং বা রানিং, তাহলে এগুলোতে স্পিড আছে তো, আহ, কেউ স্টিল দাঁড়ায় আছে, ওটা দিয়ে তো আপনি স্লো মোশন ফাস্ট মোশন করতে পারবেন না, তাই না? এই ধরনের ভিডিও লাগবে আপনার। তো 4টা ভিডিও ডাউনলোড করে নেবেন, 4 রকম। এবার আমরা এখানে আসি, রাইট ক্লিক করবো আবার, এখানে চলে গেলাম। এখন আমরা এটাকে ধরেন 80 করে দিলাম, তাহলে কি হবে? স্লো মোশন হয়ে যাবে। হ্যাঁ, এবার দেখেন, এটা কিন্তু অনেকটা স্লো হয়ে গেছে। তাহলে 100 থেকে যত নিচের দিকে যাবে ততই স্লো হবে। আমরা স্পিডটা আরো কমাই দেবেন, 70 করলাম, আর একটু কমে গেছে। এখন এটা ফ্রেম রেট কিন্তু খুব বেশি না, আমরা ভিডিওটা একটু দেখি। এটার ফ্রেম রেট ছিল 25, তার মানে খুব বেশি স্লো মোশন করা যাবে না, আটকে যাবে। এখন আমি 50 করলাম এটাকে। 50 করাতেই অনেকটা ল্যাগই মনে হচ্ছে। But তাও কিছুটা চলে, বাট এর থেকে যদি আরো নামেন নিচে, তখন দেখবেন একেবারে ল্যাগ করবে। দেখেন আমি 40 তে রাখলাম, যে ফ্রেম ফ্রেম ল্যাগ করতেছে এখন। তো এই হচ্ছে অবস্থা, খুব বেশি স্পিড কমানো যায় না যদি আপনার ফ্রেম রেট কম থাকে। হুম, আচ্ছা, তো আপনি দেখে নেবেন যে কতটুকু রাখলে স্মুথ থাকে। হ্যাঁ, আপনি 70, 80 বা 60 এর মধ্যে রাখলেন। আমি 60 রাখলাম, মোটামুটি চলে। তাহলে এইটাকে আবার আরেকটা এক্সপোর্ট দিতে হবে। 2 নম্বর অ্যাসাইনমেন্ট ডান। ঠিক আছে, ব্যাস। এক্সপোর্টের প্রসেস একই রকম, আপনি যে ধরনের ভিডিও করেন না কেন একই রকম, সারা জীবন ওটা ইউজ করবেন। আচ্ছা, এখন রিভার্সটা দেখাচ্ছে, রিভার্স 3 নম্বর অ্যাসাইনমেন্ট, এরপর ফ্লিপ, তারপর শেষ। একই জায়গায়, হ্যাঁ, সেম জায়গাতে চলে যান রিভার্সের জন্য, স্পিড অ্যান্ড ডিউরেশন। এই দেখেন রিভার্স স্পিড। আচ্ছা, আমি এটাকে 100 করে রাখি, ডিফল্টটা এটা অন করে দেন। তাহলে কি হবে? স্পিডটা রিভার্স হয়ে যাবে, উল্টা হয়ে যাবে। এখন যেই দিকে স্পিড আছে উল্টা উল্টা স্পিড হয়ে যাবে, অর্থাৎ মানুষ সামনের দিকে যাচ্ছে, তখন কি হবে? পিছনের দিকে হাঁটবে। ওকে করে দেন। এবার দেখেন, এখন সব মানুষ পিছনে হাঁটতেছে, রিভার্স। এটা খুব মজার একটা কাজ। ব্যাস, রিভার্স কিন্তু হয়ে গেছে। এখন আবার এটাকে এক্সপোর্ট। ব্যাস, রিভার্স হয়ে গেল। এবার আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে ফ্লিপ করতে হবে, ফ্লিপ। আচ্ছা, ফ্লিপটা আমি এই ভিডিওটা দিয়ে দেখাই। তো ফ্লিপটা সরাসরি এখান থেকে রাইট ক্লিক করে বা কোনো অপশন ইউজ করে করতে পারবো না, এটার জন্য একটা ইফেক্ট লাগবে। ইফেক্ট, ফ্লিপ কোথায় করবেন? এখানে ইফেক্ট লাগবে। দেন ইফেক্ট এখন তো নাই, তাই না? ইফেক্টটা কোথায় পাবো? এটা বলতে হবে একজনকে। কেউ একজন বলবেন যে এখানে আমরা ইফেক্টটা কোথায় খুঁজে পাবো। ইফেক্ট প্যানেলটা এখানে অন করা নাই। আচ্ছা, দ্রুত এখানে লেখেন, কি লিখবেন লেখেন। হুম, এখানে দ্রুত লেখেন যে ইফেক্টটা কোথা থেকে নিয়ে আসতে পারবো, ইফেক্ট প্যানেলটা কোথা থেকে আনতে পারবো। ও গুড, সবাই সবাই পারছেন মোটামুটি, সুন্দর। উইন্ডো থেকে, ভেরি গুড, সবাইকে থ্যাঙ্কস যারা যারা বলছেন। ঠিক আছে, আর বলতে হবে না, কেমন? থ্যাংক ইউ সবাইকে। উইন্ডোতে গেলে আমরা ইফেক্ট পাবো, চলে আসলো ইফেক্ট। এখানে এসে সার্চ বারের মধ্যে লিখবেন FLIP, শুধু ফ্লিপ লেখেন, তাহলে 2টা ফ্লিপ পাবেন, হরিজন্টাল ফ্লিপ, ভার্টিক্যাল ফ্লিপ। ঠিক আছে, হরিজন্টাল ভার্টিক্যাল এত কিছু লিখতে হবে না, জাস্ট ফ্লিপ লিখবেন। এখন এইটাকে অ্যাপ্লাই করে দিলে ফ্লিপ হয়ে যাবে। 2 রকম ফ্লিপ। হরিজন্টাল হচ্ছে পাশাপাশি ফ্রেমটা ফ্লিপ হয়ে যাবে, ফ্লিপতে বুঝতে পারতেছেন ঘুরে যাবে। ডানের কন্টেন্ট বামে, বামের কন্টেন্ট ডানে, এরকম। ভার্টিক্যাল ফ্লিপ হচ্ছে উপর নিচে করবে। আর প্রথমে হরিজন্টাল করি, জাস্ট এটাকে ধরে টেনে এই ভিডিওর উপরে ছেড়ে দেবেন। দেখেন, ক্লিক করে ধরলাম, ড্র্যাগ করে আমার ভিডিও লেয়ার উপরে ছেড়ে দিলাম, দেখেন
সাথে সাথে হরিজন্টালি ঘুরে গেছে। এখন ভিডিওটা এভাবে চলবে। তাহলে হরিজন্টাল ফ্লিপ ডান। এখন যদি ভার্টিক্যাল ফ্লিপ করি, এটা টেনে জাস্ট এটার উপর ছেড়ে দেন, উল্টে গেছে। এই তো। তাহলে আপনি যেখান থেকে যে কোনো একটা ফ্লিপ ব্যবহার করলেই অ্যাসাইনমেন্ট হয়ে যাবে। আপনি ভার্টিক্যাল ইউজ করতে পারেন, হরিজন্টাল করতে পারেন। এরপরে ফাইল থেকে এক্সপোর্ট, আবার আগের মতো এক্সপোর্ট করবেন। এভাবে 4টা ভিডিও আপনার হবে। এই 4টা ভিডিও একসাথে আপলোড করবেন ফেসবুক গ্রুপে। ঠিক আছে? নরমালি আপনারা যেভাবে ফেসবুকে পোস্ট করেন ঠিক ওইভাবেই আপলোড করবেন। আপনার আপলোড করার সময় আপনার নিজের নাম, ব্যাচ নাম্বার আর ক্লাস নেম, সরি মেন্টর নেম, এই 3টা জিনিস রাখবেন সবাই ক্যাপশনের মধ্যে, আর কিছু লাগবে না। আর 4টা ভিডিও একসাথে আপলোড করবেন, আলাদা আলাদা না। 4বার না করে একসাথে একবারে আপলোড করবেন 4টা ভিডিও। তো এই হচ্ছে আপনাদের প্রথম ক্লাসের অ্যাসাইনমেন্ট। আচ্ছা, এখন ধরেন এই ফাইলটাকে আপনার সেভ করে রাখা দরকার। র ফাইলটা, যে আপনি পরবর্তীতে হয়তো বা এই ফাইলের মধ্যে আবার কাজ করবেন। এটা কিভাবে করবেন? এই যে সিম্পলি ফাইলে যান, সেভ এস থেকে আপনি লোকেশন দেখান যে কোথায় সেভ করবেন। তো আমি এখানে একটা ফোল্ডার দিলাম, এই ফোল্ডারের মধ্যে সেভ করব। ঠিক আছে? ফোল্ডার সিলেক্ট করলাম, সেভ। ব্যাস, ফাইল কিন্তু সেভ হয়ে গেছে অলরেডি। এটা দেখেন, এই যে আমার এই যে প্রিমিয়ার প্রোর র ফাইলটা সেভ হয়ে গেছে। তাহলে র ফাইল কিভাবে সেভ করবেন সেটা কিন্তু দেখাই দিলাম অলরেডি। ওকে, ফাইন, আমাদের কন্টেন্ট শেষ। এখন হচ্ছে তাদের কোশ্চেন নিব। সাউন্ড কমানো বাড়ানো এটা হচ্ছে পরের ক্লাসে, ইফেক্ট কন্ট্রোলের ক্লাস যখন হবে তখন এখান থেকে ভলিউম কন্ট্রোল করতে পারবেন, আজকের টপিক না। ওকে, ইম্পর্টেন্ট যেই কোশ্চেনগুলো আছে সেগুলোই করবেন। হ্যাঁ, ঠিক আছে, আপনাদের আসসালামু মাইক অন করে আলাইকুম দেওয়া হয়েছে, একজন স্যার। করে বলেন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। আমাদের যে ফেসবুক গ্রুপে আমাদের এই ড্রাইভের লিংকটা পাইতেছি না, আমি 2-3 বার দেখছি, ওটা যদি একটু দেখায় দিতেন। কি দেখছেন তাহলে সেটাই তো বুঝতেছি না, ওয়েট করেন, দাঁড়ান। স্যার ড্রাইভের ড্রাইভের লিঙ্ক যে লিংকটা, কোনটা ক্লাস কোনটা? যে ক্লাস ভিডিও যে ইয়ার ভিডিও সফটওয়্যার ক্লাস ভিডিও লিঙ্ক না তো না শেয়ার না করা হয়, কিভাবে পাবেন? স্যার, ক্লাস আজকে পাবেন, ভিডিও আজকে ওইটা ভাই শেয়ার করা ফেসবুক হয়নি গ্রুপে তো, তো আমাদের ওইটা অ্যাডই করা হয়নি। অ্যাড অ্যাড করা হয় না, সেটা অফিসে বলবেন। আপনি অ্যাডমিশন নিছেন না, তো আমি ওখানে বলছি, বললেই তো অ্যাড ওনারা করে বলছে দিবে। করে দিবে, বাট এখনো করে নাই। তাহলে আবার নক দিন, যতক্ষণ না করবে ততক্ষণ নক দিতেই থাকবেন। হ্যাঁ, কারণ হচ্ছে ওই ফেসবুক গ্রুপে অ্যাড করার অ্যাক্সেস নাই আমার কাছে। ওইটা হচ্ছে আপনাকে ভেরিফাই করে স্যার অ্যাড করবে। আজকে এবং ক্লাসটা অনেক সময় ডিসপ্লে চলে গেল, দেখা যায় নাই, অনেক কিছু মিস হয়ে গেছে। মানে দেখছি আমার প্রবলেম না, সবার এরকম প্রবলেম হয়েছে বুঝতেছি না। যেটা আমি মানে এটা কয়েকবার আপনার প্রবলেম হতে পারে, আউটে নেট ইস্যু হতে পারে আপনার ওখানে। হ্যাঁ, ডিসপ্লে চলে যাওয়ার কোনো চান্স নেই। আর যদি এরকম হয় তাহলে আপনার ওখানে হয়তো বা নেট ল্যাগ করছে, এরকম হতে পারে। স্যার যদি ভয়েস কারো এরকম শোনা হয় গেছে আপনারা কিন্তু ডিসপ্লে চলে গেছে। ওই নেট ইস্যু থাকলে বা ল্যাগ করলে এরকম হয়। এরকম ভাই হলে আমার আপনারা একটা বের হয়ে কোশ্চেন আবার ছিল আর কি। ঢুকবেন। বলেন। আমরা কাজের সময় কোনো সমস্যা ফেস করলে তার সমাধান করব কিভাবে? এটার জন্য মেসেঞ্জার গ্রুপ থাকবে, এটা এখনো খোলা হয়নি। অফিস থেকে হয়তো 12-2-1টা ক্লাস পরে খুলে দেবে। আচ্ছা, আর 4টা ভিডিও কি একসাথে এক্সপোর্ট করব নাকি আলাদা আলাদা? আলাদা আলাদা এক্সপোর্ট করবেন, একসাথে আপলোড করবেন। অ্যাসাইনমেন্ট কতদিনের মধ্যে জমা দিতে হবে? এটা নেক্সট ক্লাসের আগে। নেক্সট ক্লাসের আগে। এখন আপনি চাইলে কালকেও দিতে পারেন, আপনি চাইলে নেক্সট ক্লাসের আগের দিনও দিতে পারেন, বাট যেদিন ক্লাস হবে সেদিন দেওয়া যাবে না। ওই দিন দিলে রিভিউ হবে না এটা। সালাম আচ্ছা আলাইকুম স্যার। আর ম্যাকবুকের জন্য প্রিমিয়ার প্রো কিভাবে ডাউনলোড করব? এটা তো পাচ্ছি না। ফাইল সিআর থেকে ডাউনলোড করে নিলে হবে। আমি লিঙ্কটা দেখাচ্ছি এখানে। স্যার ফাইল শেয়ার থেকে আমি ডাউনলোড করছিলাম, বাট হচ্ছে ওইটার ক্র্যাক ভার্সনটা আমি ইনস্টল করতে পারি না শেষমেশ। ওইটা একটু ভিডিও দেখবেন, ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে। ভিডিও filesiar.com গুলো তো আসলে ওদের গাইড ওরা যেভাবে করে দেখা যায় যে ম্যাক। প্র্যাকটিক্যালি করতে গেলে আমি অন্য চ্যালেঞ্জ ফেস করি, ওইটার সমাধান আবার ইউটিউবের ভিডিও গুলোতে পাওয়া যায় না। সফটওয়্যার সাপোর্টে ওই যে অফিসে কথা বলতে হবে, এখানে ইমরান এবং আনোয়ার দুইজন আছে। হুম, যদি আপনার খুব বেশি প্রবলেম হয় অফিসে নিয়ে আসতে হবে আপনার ম্যাক, ওরা করে দিবে আর কি।
ওকে। এই যে এখানে আসার পর আপনার যা যা লাগে, যে ম্যাক অন করা আছে, এখন হচ্ছে প্রিমিয়ার প্রো। এটা এটা এই হচ্ছে এই প্রিমিয়ার প্রো। জায়গায় কি, এই জায়গায় কিভাবে ঢুকবো স্যার? কিভাবে ঢুকবেন? জি জি। কি বলেন এগুলা? আমি কিভাবে ঢুকলাম আপনি খেয়াল করছেন? ফাইল সিআর, আমি একটা ওয়ার্ড বলছিলাম, ফাইল ফাইল, সিআর, ওইটা লিখে গুগলে লিখলে আপনাকে এখানে নিয়ে যাবে, ফাইল ফাইল সিআর। সিআর। আচ্ছা আচ্ছা। আপনি কি ম্যাক ইউজ করেন নাকি? জি স্যার, এটার জন্য কি কোনো পেমেন্ট দেওয়া লাগবে না এমনি ফ্রি? না, এগুলো ফ্রি, এগুলো পেমেন্ট দেওয়া লাগবে না। ফাইল এখানে সিআর। আসার পরে যে ভিতরে ঢুকবেন, ঢুকে যে ডাউনলোড, এখানে ভার্সন আছে অনেক, নিচে আসলে ভার্সন পাবেন আচ্ছা আচ্ছা। 25, 24, হ্যাঁ, যেটা লাগে। তারপরে 19-এরটা নেওয়ার চেষ্টা করবেন, হ্যাঁ। 29। স্যার এটা তো ম্যাকের হচ্ছে ওএস ভার্সনের উপরেই ডিপেন্ড করে যে কোন ভার্সনটা আমি ডাউনলোড করব। না, এগুলো সবে সাপোর্ট করবে ওয়েসে। ভাইয়া কি নাম বলেন, কি নামে ঢুকবো, কি নাম দিয়ে আসবে এটা? ফাইল সিআর। পাইএল সিআর। আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনাদেরকে, হ্যাঁ। ঠিক আছে। ফাইল সিআর ডট ওই যে একজনও দিছে, যে আমি দিয়ে দিলাম filesiar.com। আসসালামু আলাইকুম স্যার। ভাই আমি যখন ফেসবুকে বা ইউটিউবে একটা ভিডিও আপলোড দিই তখন কোয়ালিটি না বাজে হয়ে যায়, এটার সলিউশন কি? ওইটা কোনো সলিউশন নাই। ওইটা ফেসবুক সলিউশন দিতে পারলে দিবে। মানে এটা হচ্ছে প্রত্যেকটা ওয়েবসাইটের একটা কম্প্রেসর থাকে, কম্প্রেসর ফাইল কম্প্রেস করে দেয়। মানে আপনি যদি 4K তেও ওখানে আপলোড দেন, আপলোড হবে ঠিকই, বাট আপনার নেট স্পিডের উপর অনেকটা ডিপেন্ড করে যখন দেখবেন আর কি, হ্যাঁ। তো ওইখানে আবার রেজুলেশন বাড়ায় কমায় দেখা যায়। এখন আপনি যদি অটোতে দিয়ে রাখেন অথবা রেজুলেশন কমে দিয়ে রাখেন, তখন ফাটাফাটা দেখাবে, আর অনেকটা স্যার ক্লাস কম্প্রেস থেকে হয়ে কি যায়। স্যার ক্লাস থেকে কি লিভ নিব? আজকে ক্লাস কি শেষ হয়ে গেল? লিভ নিতে পারেন, আমি এখন শেষ করবো দু একটা কোশ্চেন নিয়ে। কারো স্যার এমার্জেন্সি থাকলে লিভ কথা নিতে বলতে পারেন। চাচ্ছিলাম। বলেন। স্যার আরেকটা আমি প্রশ্ন যেহেতু ছিল, স্যার আমাদের ভিডিওগুলো please কোনখানে পাবো একটু- স্যার, রেকর্ডেড ভিডিওগুলো? গ্রুপে পাবেন, ফেসবুক গ্রুপ, সবকিছু ফেসবুক গ্রুপ, হ্যাঁ। ফেসবুক গ্রুপের বাইরে ফেসবুক। কোনো রিসোর্স দেওয়া হবে না। সুতরাং যা যা ক্লাস রিলেটেড যা কিছু আছে সব স্যার ওখানেই এর পাবেন। এর আগে ইউল্যাবে করেছিলাম, মেইলে দিত, এখন কি মেইলে দিবেন না? মেইলে দিত, ইউএলএব এর ইতিহাসে কেউ মেইলে দেয় নাই, হ্যাঁ। সুতরাং মেইলে মানে আপনার ওই যে গুগল গুগল ডকে। আচ্ছা আচ্ছা, ওইটা হয়তো বা একটা পার্মানেন্ট লিংক দিছে আপনাকে, ওইটা হতে পারে। এই যে কোন কোন কোর্সের কথা বলছেন এটা? স্যার উনি মেবি আমি আপনার করেছিলাম বুক ওটা ড্রাইভে আমরা তো গুগল ড্রাইভে দিব। আচ্ছা ওটা মেইল না, ওটা হচ্ছে গুগল ড্রাইভ, আমরা ওই সেম গুগল ড্রাইভ দিয়ে সরি দিব, স্যার। হ্যাঁ। সমস্যা আচ্ছা, নেই, ঠিক আছে। স্যার আমি কিছু আমরা বলতে ওইটা দিয়ে দিব। চাচ্ছিলাম। তো ওই লিংকটা পাবেন ফেসবুক গ্রুপে, হ্যাঁ। একটাই লিংক পাবেন পার্মানেন্ট। হ্যাঁ বলেন, আপনি বলেন। সেটা হচ্ছে স্যার আমি যেহেতু আজকের ক্লাসে নতুন স্যার, আমি গত 2 দিন আগে মনে হয় জয়েন করছি। তো আমাকে নতুন প্রবেশ করানোর পর প্রথম ক্লাসটা মোটামুটি ভালো লাগলো। কথা হচ্ছে আমি স্যার ক্লাস রুটিনটা এখনো পাইনি। ক্লাস রুটিনটা আমি কিভাবে পাবো? এই রুটিনটা এটা- কেউই পায় না, হ্যাঁ। ক্লাস রুটিন হচ্ছে আজকে আপলোড হবে, এবং আজকে হচ্ছে যেই লিঙ্কটা একটু পরে শেয়ার করা হবে ভিডিওর জন্য, সেম জি। লিঙ্কে ঢুকলে দেখবেন একই লিঙ্কে নিচে ভিডিও, উপরে হচ্ছে আপনার ক্লাস স্ট্রাকচার দেওয়া আছে একটা ফোল্ডার। ওখানে ধন্যবাদ ঢুকলে আপনার ক্লাসের মডিউল পাবেন। ঠিক আছে, ওয়েলকাম। স্যার আর কি যে অপশনগুলো দেখালেন ওটার মধ্যে থেকে একটা কোশ্চেন ছিল। বলেন। ওই যে ফাইলের যে ফরম্যাট গুলো, ওখানে আর কি একটা অপশন দেখলাম 1080p আর কি 1080i, এটা কি বোঝায়? 1080p? সরি স্যার, 1080p না 1080i। আচ্ছা, এগুলো ক্যামেরার উপর ডিপেন্ড করে, হ্যাঁ। আপনার সিনেমেটিক যে ক্যামেরাগুলো আছে সেগুলোতে 1080i, তো ওগুলো লাগে না আপাতত। আচ্ছা থ্যাংক কারণ ওগুলো হাই রেজুলেশনের ক্যামেরা, তো দামি ক্যামেরা থাকে, ওগুলোর ফ্রেম রেটটা অনেক হাই থাকে। অ্যাপস কোথা থেকে নিব? অ্যাপস এর লিংক দেওয়া আছে অলরেডি, সোহাগ মিয়া। ইউএলএ ওয়েবসাইটে মনে হয় নাই, ওয়েবসাইটে পাবেন না, ইউএলএ ওয়েবসাইটে পাবেন না আর কি। আপনাদের যে ড্রাইভের লিংক দেওয়া আছে ওইটা খোঁজেন। স্যার গ্রুপে ফাইল সিআর ছাড়া কি অন্য কোনো ওয়েবসাইট আছে ম্যাকের সফটওয়্যারের জন্য? অন্য কোনো অনেক ওয়েবসাইটে তো আছে, তবে অতটা ট্রাস্টেড না।
ওই যে গেট ইনটু পিসি দিতে পারেন। তো ফাইল শেয়ারটা গেট ইনটু পিসি থেকে বেটার। ফাইল শেয়ারের মধ্যে মানে সফটওয়্যার গুলো 2019 আবার পাচ্ছি না। আচ্ছা, ওটা নিচে যেতে হবে, একটু আগে তো দেখালাম স্ক্রিনের মধ্যে স্যার প্রত্যেকটা আপনার কাছে সফটওয়্যার ভার্সন দেওয়া। ফাইলটা আছে মানে আপনি যেটা ইউজ করেন? এগুলো তো ব্যাকআপ থাকে না, ডাউনলোড করে নিতে হবে আপনাকে। হ্যাঁ, মানে আপনি দিতে হলে ড্রাইভের থেকে দিতে হবে, ড্রাইভে তো আমার ব্যাকআপ নাই হবে। স্যার আমি ডাউনলোড করেছি, কিন্তু এটা যখন অন করছি ওখানে লেখা আসছে দ্য আর্চিভ ইজ ইদার ইন আননোন ফরম্যাট অর ড্যামেজড। তাহলে এটা কিসের প্রবলেম হচ্ছে? এটা হয়তো ডাউনলোডের সময় কোনো ফাইল মিসিং হয়েছে। আচ্ছা, ইন্টারনেট যদি ইকো থাকে, ইন্টারনেট ছেড়ে দেয় বা যাওয়া আসা করে, তাহলে এই প্রবলেমগুলো হয়। আরেকবার ডাউনলোড করেন। হ্যাঁ, খুলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আরেকবার ডাউনলোড করে তারপরে ট্রাই করেন, হয়ে যাবে আশা করছি। জি, থ্যাংক ইউ তবে খেয়াল রাখবেন যাতে ইন্টারনেট ছেড়ে না দেয়। জি স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে। যে 4টা এডিটিং সফটওয়্যার দেওয়া আছে 4টাই কি ডাউনলোড করতে হবে নাকি?